সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগত জানাচ্ছি সরকারি সাহিত্যবিহার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি বুলবুল আহমেদ, প্রভাষক জীববিজ্ঞান। আমরা আজকে আলোচনা করব একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং একটি ফ্যামিলি পোয়েসি, এই পোয়েসি গোত্র বা ঘাস গোত্র এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পোয়েসি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যেখানে সেই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম জানতে হবে। এরপরে আমরা অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব একবীজপত্রী উদ্ভিদের এবং পোয়েসি গোত্রের। তো আমরা প্রথমেই একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কথা বলবো। তো আমরা দেখব যে একবীজপত্রী উদ্ভিদের যে প্রধান বৈশিষ্ট্য, সেটি বীজে একটি বীজপত্র থাকবে। তো তোমরা ইতিমধ্যে জেনেছ এটা। আর মূল থাকবে কি? মূল হবে গুচ্ছমূল। মূল গুচ্ছমূল হয়। তোমরা গুচ্ছমূল তো জেনেছ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কি গুচ্ছমূল থাকবে? নিশ্চয়ই গুচ্ছমূল থাকবে না। ওখানে কিন্তু প্রধান মূল থাকবে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ট্যাপ রুট। আর একবীজপত্রী উদ্ভিদে যে গুচ্ছমূল, এটার ইংরেজিতে বলা হচ্ছে কি ফাইব্রাস রুট। এরপরে যে পাতা, সেই পাতার শিরাবিন্যাস কী হবে? সমান্তরাল হবে। আমরা পাতার শিরাবিন্যাস সমান্তরাল, এটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, তোমরা জানো। আর যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হয়, সেক্ষেত্রে কী হবে? পাতার শিরাবিন্যাস কিন্তু হবে জালিকাকার। তো সমান্তরাল শিরাবিন্যাস আবারও দেখো মনে করার জন্য, জাস্ট এটা যদি পাতা হয় তাহলে এর শিরাগুলো কী হবে? সমান্তরাল হবে। এখন এরপরে যে বৈশিষ্ট্য, সেটি পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক, অর্থাৎ পুষ্প ট্রাইমেরাস। অর্থাৎ পুষ্পপত্রের সংখ্যা 3 হতে পারে, 6 হতে পারে এবং 9ও হতে পারে। আবারও জেনে রাখো, এটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পপত্রের সংখ্যা 4 হতে পারে এবং 5ও হতে পারে। এরপরে বীজপত্র যে থাকবে, সেই বীজপত্রের অবস্থান থাকে শীর্ষ এবং ভ্রূণমুকুল হয় পার্শ্বীয়। তো এই হলো মোটামুটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। শুধু বৈশিষ্ট্যই নয়, শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপরে আমরা যাচ্ছি পোয়েসি যে গোত্র, অর্থাৎ ঘাস গোত্র বলা হচ্ছে, সেই ঘাস গোত্র সম্পর্কে আমরা জানব। তো সেই ঘাস গোত্রের শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি, তাহলে এটা দেখতে পাই যেটি যে ডিভিশন, সেই ডিভিশনটা হবে ম্যাগনোলিওফাইটা। তো আমরা লিলিওপসিডা হলো তার ক্লাস। আমরা আসলে জানব এর অর্ডার, অর্থাৎ পোয়েসি গোত্রের যে অর্ডার, সেটি সম্পর্কে আমরা জানব। সাইপারেলস, পোয়েসি গোত্রের অর্ডার সাইপারেলস, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো ফ্যামিলি তো পোয়েসি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই পোয়েসি, এই ফ্যামিলি, এর পূর্ব নাম ছিল গ্রামিনি। এটা এমসিকিউ থাকতে পারে, তোমরা এটা মাথায় রাখবে। তো আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য জানব পোয়েসি গোত্রের। তো পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য, সেটা কি হবে? কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব থাকবে ফাঁপা। তো কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা। সেক্ষেত্রে আমরা এর আগে পড়েছিলাম, এরকম যদি কাণ্ড হয় তাহলে এই কাণ্ডে পর্ব থাকবে এবং মধ্যপর্বে থাকবে। তো এরকম ফাঁপা, এখানে দেখা যাচ্ছে যে এই কাণ্ডটি ফাঁপা। এখন এর যদি পর্ব দেখায়, সেক্ষেত্রে এরকম থাকতে পারে বা দেখতে এরকম দেখা যাবে। তাহলে যেটা আঁকালাম, এটা হলো পর্ব, আর মধ্যপর্ব হলো এটুকু অংশ অথবা এটুকু অংশ। কারণ কি, দুটি পর্বের যে মধ্যবর্তী অংশ, সেগুলো হলো মধ্যপর্ব। তো যাই হোক, আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম, সে মধ্যপর্ব ফাঁপা, সে আমরা এখানে দেখাতে পারলাম মধ্যপর্ব ফাঁপা। এরপরে বৈশিষ্ট্য হবে পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট। পত্রমূল কাণ্ডকে বেষ্টন করে রাখবে এবং পাতা কেমন হবে? পাতা হবে
লিগিউল বিশিষ্ট। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। সেই চিত্রে তাহলে কি দেখছি, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই পাতা কাণ্ডকে ঘিরে রাখে, অর্থাৎ পাতার যে মূল থাকে, অর্থাৎ এই অংশের কথা বলা হচ্ছে, এটি পত্রখণ্ড এটুকু বা ব্লেড বলা হবে, কিন্তু এইটুকু অংশ যে কাণ্ডকে ঘিরে রয়েছে, তা এটা হলো পত্রমূল, এই পত্রমূলই কাণ্ডকে ঘিরে রয়েছে। এবং পাতা লিগিউল বিশিষ্ট যে বলা হচ্ছে, অর্থাৎ এই পত্রমূল এবং যে পত্রখণ্ড বা ব্লেড অংশ যেটাকে বলা হয়, পাতার যে উপরি অংশ, এর মধ্যবর্তী একটা গঠন দেখা যায়। এই গঠনটাকে বলা হয় লিগিউল, অর্থাৎ এই অংশে এই লিগিউল দেখতে পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে পুষ্পবিন্যাস স্পাইকলেট। আমরা স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখেছি এর আগেও, আবারও মনে রাখার জন্য আমরা এটা নিয়ে আবার পড়ব। তো এই স্পাইকলেট পুষ্পবিন্যাস, এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম এর আগে আমরা পড়েছিলাম, দুটি গ্লুম থাকে, গ্লুম 1, গ্লুম 2, এবং এগুলোকে শূন্য গ্লুমও বলা হয়। এরপরে আমরা পাই হলো গ্লুম 3, যাকে বলা হয় লেমা বা পুষ্পগ্লুম বা মঞ্জুরিপত্র। লেমাকে মঞ্জুরিপত্র বলা হয়। তো এই লেমা বা গ্লুম 3, এই গ্লুম 3 প্যালিয়াকে আবৃত করে রাখে। এই হলো প্যালিয়াকে আবৃত করে রাখে। এই প্যালিয়াকে আবার উপমঞ্জুরিপত্র বলা হয়। আমরা প্যালিয়ার পরে দেখতে পাই একটি গঠন, এই গঠনটাকে বলা হচ্ছে লোডিকিউল, এবং লোডিকিউলের উপরে আমরা পুংকেশর দেখতে পাবো। পুংকেশরের উপরেই আমরা দেখতে পাই স্ত্রীকেশর। তো এটা হলো স্পাইকলেট যে পুষ্পবিন্যাস, সেই পুষ্পবিন্যাসের যে গঠন, সেই গঠন সম্পর্কে বলা হলো। এরপরে আমরা যদি দেখি পরাগধানী সর্বমুখ, তাহলে কি পোয়েসি গোত্রের পরাগধানী সর্বমুখ ধরনের। তাহলে কিভাবে হয়, আমরা জানি যে পুংদণ্ড, এই পুংদণ্ড পরাগরেণু, এই পরাগরেণুর পৃষ্ঠ বরাবর গ্রথিত থাকে। তখন কি করে, এই পুংদণ্ড যখন পরাগরেণুর এই পৃষ্ঠ বরাবর সংযুক্ত থাকে, তখন এদের গঠনটা এমনই হয় যে এই পরাগরেণু বাতাসে এদিক ওদিক দুলতে পারে, অর্থাৎ সব মুখেই এটি দুলতে পারে। এজন্য বলা হচ্ছে পরাগধানী সর্বমুখ। এরপর বলছে গর্ভমুণ্ড পালকের ন্যায়। আমরা যে এর গর্ভমুণ্ড দেখতে পাই, সেই গর্ভমুণ্ড দেখতে পালকের ন্যায়, অর্থাৎ এটা দেখতে এরকম দেখা যাবে। গর্ভমুণ্ড পালকের ন্যায় দেখতে মোটামুটি এরকম দেখা যাবে। গর্ভমুণ্ড পালকের ন্যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। পরবর্তী শনাক্তকারী বৈশিষ্ট্য হলো অমরাবিন্যাস মূলীয়। তোমরা অমরাবিন্যাস মূলীয় তোমরা এর আগে দেখেছো। তো সেক্ষেত্রে এই অমরাবিন্যাস যে মূলীয়, সেখানে কি দেখা যায়, ওই টিস্যুগুলো, অমরা সৃষ্টি যে টিস্যুগুলো, সেগুলো এই গর্ভাশয়ের একদম নিচের অংশে অবস্থান করে, অর্থাৎ এখানে অবস্থান করে, আমি যেখানে দেখাচ্ছি। তো এ ধরনের অমরাবিন্যাসকে মূলীয় বলা হয়। এরপরে বলছে ফল ক্যারিওপসিস, অর্থাৎ ক্যারিওপসিস ফল, যেমন একটি উদাহরণ যদি দেওয়া যায় তাহলে ধান। তো ফল ক্যারিওপসিস অর্থাৎ হলো বীজত্বক এবং ফলত্বক খুব দৃঢ়ভাবে লেগে থাকে এই ধরনের ক্যারিওপসিস ফলে। তো এই হলো মোটামুটি শনাক্তকারী বৈশিষ্ট্য পোয়েসি গোত্রের। তো পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর যে বৈশিষ্ট্যগুলো পড়া হবে সেগুলো সাধারণ বৈশিষ্ট্য। তো সেই সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি কেমন, স্বরূপটা কেমন, হ্যাবিট কেমন। হ্যাবিট হচ্ছে বর্ষজীবী বা বহু বর্ষজীবী বিরুৎ, কিছু কিছু আছে বৃক্ষের মতো। তো উদাহরণস্বরূপ এখানে বাঁশের কথা বলা হয়েছে। পোয়েসি গোত্রের আরেক নাম তোমরা জেনেছো যে ঘাস গোত্র। তাহলে কিন্তু এই বাঁশ কিন্তু ঘাস গোত্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ বাঁশকে আমরা কিন্তু ঘাস বলবো, অর্থাৎ বাঁশ একটি ঘাস।
মূলের কথা বলা হচ্ছে, সাধারণ বৈশিষ্ট্য কেমন হবে পোয়েসি গোত্রে, বলছে গুচ্ছমূল। এই গুচ্ছমূল কিন্তু একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। কাণ্ড কেমন হবে, আমরা জানি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আমরা জানি ফাঁপা, নলাকার। তো এর কাণ্ড নলাকার, বলছে অধিকাংশ গুণে মধ্যপর্ব ফাঁপা। তার মানে কিছু কিছু গুণে মধ্যপর্ব ফাঁপা নয়, নিরেটা থাকতে পারে। তো এই যে মধ্যপর্ব ফাঁপা, এ ধরনের কাণ্ডকে সাধারণত কারণ বলা হয়। এই যে কাণ্ড যে ফাঁপা থাকে না বা সেরকম ফাঁপা থাকে না, তার এক্সাম্পল হিসেবে বলা হয়েছে কি ইক্ষু এবং ভুট্টা। অর্থাৎ ছাক্কারাম এবং জিয়ে, এই গণদ্বয়ে কাণ্ড কিন্তু তেমন ফাঁপা থাকে না, যদিও ফাঁপা কাণ্ড বা মধ্যপর্ব ফাঁপা এটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো পোয়েসি করতে কি হয়, মধ্যপর্ব ফাঁপা নাও থাকতে পারে বা কম ফাঁপা থাকতে পারে, সে কথাটি বলা হয়েছে। এরপর আমরা যদি দেখি যে পাতার কি অবস্থা হবে, পাতা সরল অর্থাৎ জটিল গঠনের হবে না, এবং এটা একান্তর হবে। একান্তর গঠনটা কীরকম, অর্থাৎ পাতা যদি এই পজিশনে একটি পাতা সৃষ্টি হয়, তাহলে এরপরে কি হবে, অন্য পাশে এই পজিশনে হবে, তারপরে এই পজিশন হবে, এই পজিশন হবে। তো এই ধরনের যে গঠন, এই ধরনের গঠন কিন্তু আসলে একান্তর গঠন বলা হচ্ছে। তো বলছে সাধারণত দুই সারিতে বিন্যস্ত, আমরা এই চিত্রতে এরকমই দেখতে পাচ্ছি, দুই সারিতে বিন্যস্ত লিগিউল বিশিষ্ট। লিগিউল সম্পর্কে আগে বলা হয়েছে, পাতার যে দুই খণ্ড, সেই দুই খণ্ডের মাঝামাঝি যে গঠন, সেই গঠনটাকে বলা হয়েছে লিগিউল। এরপরে আমরা পাত্রা পত্র ফলক, তারপর গোড়া শীত, এগুলো তো আমরা আলোচনা করেছি, সো আমরা এখন আলোচনা করব না। এরপরে আমরা যদি দেখি যে পরবর্তী বৈশিষ্ট্যটা কেমন হবে, পরবর্তী বৈশিষ্ট্যতে দেখা আছে যে পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস স্পাইকলেট। তো স্পাইকলেট পুষ্পবিন্যাসে আমরা দেখেছি যে কি থাকে, গ্লুম থাকে দুটি, গ্লুম 1, গ্লুম 2, শূন্য গ্লুম যাকে বলা হয়, এরপর গ্লুম 3 যাকে বলা হয় লেমা, এটা আমরা একটু আগে আমরা দেখলাম। লেমা বা উপমঞ্জুরি পত্র, তারপর প্যালিয়া বা মঞ্জুরি পত্র। এখানে দেখো এই লেমা কিন্তু প্যালিয়াকে আবৃত করে থাকবে। এরপর কি থাকে, যে একটি গঠন থাকে, সেটা কি লডিকিউল, এরপর উপরের যে গঠনটা পুংকেশর এবং স্ত্রীকেশর থাকে। এটা সাধারণ বৈশিষ্ট্য পোয়েসি গোত্রের। পুষ্প বলছে ঘাস গোত্রের পুষ্পকে সাধারণত পুষ্পিকা বলা হয় বা ফ্লোরেট বলা হয়। এর যে গঠন, এই গঠনের একটি ভিন্নতার কারণে পুষ্পিকা বলা হচ্ছে। তো পুষ্পপুট কি, আমরা জানি যে পুষ্পপুট হলো যদি একই গঠন বা একই রঙের হয়, বীতি এবং দল, তখন তাকে পুষ্পপুট বলা হয়। তো তো বলা হচ্ছে যে পোয়েসি গোত্রে সকল পুষ্পতেই কিন্তু এই পুষ্পপুট আবার থাকে না, সেটা বলা হয়েছে। কোনো কোনো উদ্ভিদের পুষ্পিকাতে ক্ষুদ্রাকার দুটি পুষ্পপুট থাকে, যাকে লডিকিউল বলা হয়। তাহলে লডিকিউল সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা কি, যে এটা আসলে পুষ্পপুট, এবং যখন ক্ষুদ্রাকার দুটি পুষ্পপুট থাকে তখন আমরা তাকে বলা হয় লডিকিউল বলা হয়। অর্থাৎ পুষ্পিকাতে যখন ক্ষুদ্রাকায় দুটি পুষ্পপুট পাওয়া যায় তখন তাকে লডিকিউল বলা হয়। আমরা সেই লডিকিউলটা আরেকবার দেখে নিই। এই যে এখানে আমরা লডিকিউল দেখতে পেয়েছিলাম, অর্থাৎ দুটি ছোট পুষ্পিকা, এই দুটি ছোট পুষ্পিকাকে বলা হচ্ছে লডিকিউল। পুংস্তবকের কথা বলা হয়েছে, পুংকেশর সাধারণত 3টি। তো আমরা দেখেছিলাম যে 3 বা 3-এর গুণিতক হতে পারে, যাই হোক সাধারণত 3টি। ধান ও বাঁশ উদ্ভিদের পুষ্পে 6টি পুংকেশর 2 আবর্তে অবস্থিত। অর্থাৎ ধান এবং বাঁশে আমরা 6টি কিন্তু পুংকেশর পাবো, এবং এটি 2 আবর্তে অবস্থিত। স্ত্রীস্তবক বলছে গর্ভপত্র 1টি। তো একটি গর্ভপত্রের যে গর্ভাশয় থাকবে 1টি, গর্ভদণ্ড 1টি থাকবে, গর্ভমুণ্ড থাকবে 2টি, এবং সেই গর্ভমুণ্ড আমরা কেমন দেখেছিলাম, পালকের ন্যায়। অমরবিন্যাস কী হবে, আমরা দেখেছি শনাক্তকারী বৈশিষ্ট্য, সেখানে দেখেছিলাম অমরবিন্যাস হবে মূলীয়। আমরা মূলীয় অমরবিন্যাস আমরা জেনেছি কীভাবে কীরকম হয়। ফল ক্যারিওপসিস, আমরা ইতিমধ্যে সেটাও জেনেছি, ক্যারিওপসিস ধরনের ফল, এগুলো সাধারণ বৈশিষ্ট্য।
বীজ সচ্ছল হবে, অর্থাৎ এন্ডোস্পার্মিক। ভ্রূণ অতি ক্ষুদ্র এবং বীজের এক কোণায় এটা ওই ভ্রূণটা অবস্থান করবে বীজে। পুষ্প সংকেত, পুষ্প সংকেত কেমন হবে? তো পুষ্প সংকেতে যদি দেখা যায়, ধান পুষ্পের পুষ্প সংকেত উদাহরণস্বরূপ এখানে দেখানো হলো। বলা হয়েছে মঞ্জুরিপত্র থাকবে, উপমঞ্জুরিপত্র থাকবে। এরপরে এটি এক প্রতিসম নাকি বহু প্রতিসম? এটি হলো এক প্রতিসম, এই জন্য প্রায় প্লাস চিহ্নটা দেওয়া হবে। এবং এটি উভলিঙ্গ নাকি একই লিঙ্গ? এটি অবশ্যই উভলিঙ্গ ফুল, এজন্য আমরা এই চিহ্নটা দিয়ে নিলাম। এরপরে পুষ্পপুট, আমরা ইতিমধ্যে জেনেছি যে দুটি পুষ্পপুট থাকে। তো তাকে কী বলা হয়? লডিকিউল বলা হয়। পুষ্পপুট থাকবে দুটি, আমরা জেনেছি। এবং পুংকেশর থাকে 6টি, এবং এই পুংকেশর দুটি আবর্তে অবস্থিত, আমরা জেনেছিলাম। এজন্য 3+3 এভাবে দেখানো হয়েছে। পুংকেশর দুটি আবর্তে অবস্থিত, মোট 3টি প্লাস 3 + 3 = 6টি। এবং যে গর্ভপত্র একটি, এবং আমরা দেখতে পাচ্ছি কি এই গর্ভাশয় হলো অধিগর্ভ। তো পয়েসি গোত্রে যদি কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ নিয়ে আমরা আলোচনা করি, তাহলে দেখা যায় প্রথমেই বাঁশ নিয়ে আলোচনা করা হয়েছে। পয়েসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করতে যে, তো আমরা সায়েন্টিফিক নেমটা দেখব বাঁশের। দেখো সায়েন্টিফিক নেমটা ব্যাম্বুসা ব্যাম্বস। তো বলছে উঁচু বৃক্ষপাত আদি ঘাস, বাঁশকে আদি ঘাস বলা হচ্ছে। তো আমরা বাঁশের কথা আসলেই আমরা মনে পড়ে যে এটি গৃহ নির্মাণ এবং কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। আর কী তৈরিতে ব্যবহৃত হয়? কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা বা আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হলো বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে। তো এই বাঁশ কাস্টল, বৃক্ষবৎ, বৃক্ষের মতো এবং বেশ উঁচু, তবুও বাঁশকে ঘাস বলা হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাঁশ কাস্টল, বৃক্ষবৎ এবং বেশ উঁচু, তারপরেও বাঁশকে ঘাস বলা হচ্ছে। কারণ কি? কারণ হলো এদের যে পুষ্পের বৈশিষ্ট্য, ফাঁপা মধ্যপর্ব এবং আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো হলো ঘাসের মতো, যে কারণে এটি কাস্টল, বৃক্ষের মতো বেশ উঁচু হলেও এটিকে ঘাস বলা হয় এবং এটি ঘাস গোত্রের। এরপরে যদি আমরা দেখি ধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ পয়েসি গোত্র, ধান পয়েসি গোত্রের অন্তর্ভুক্ত। ধানের যে বৈজ্ঞানিক নাম সেটা হলো অরিজা সেটিভা। তো আমরা যে ভাত খাই, বাঙালির প্রধান খাদ্য ভাত, সেটা আসলে সেই ধানের যে চাল, সে চাল থেকে আসে বা ধান থেকে আসে। তারপরে আমরা যে মুখরোচক খাবার, চিড়া, মুড়ি, পিঠা, পায়েস, সবগুলি আসলে ধান বা চাল থেকে আসে। শুধু নয়, খড়, এই খড় কিন্তু গোখাদ্য, গরুর প্রধান খাদ্য এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এরপরে ধানের যে কুড়া বের হয়, ধান থেকে চাল বের করার সাথে যে আমরা কুড়ো পাই, সেই কুড়ো ভোজ্য তেল এবং হাঁস মুরগির খাদ্য হিসাবে প্রস্তুত করা হয় বা ব্যবহার করা হয়। এরপরে আখ বা ইক্ষু নিয়ে আলোচনা করা হয়েছে। আখ বা ইক্ষু চাষ করা হয়, কেন চাষ করা হয়? আমরা গুড় বা চিনি এবং এখান থেকে আমরা জ্বালানি পাই। এছাড়া যে আখ থেকে আখের যে রস বা গুড় বা চিনি, সেখানে কী করে? ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এটিকে অ্যালকোহল বা ভিনেগার তৈরি করা হয়। অর্থাৎ অ্যালকোহল যে আমরা পাই, কেরিয়ান কোম্পানি, বাংলাদেশের কেরিয়ান কোম্পানি এই আখের রস থেকে কী করে? ভিনেগার তৈরি করে। এছাড়া কী করে? ওরা অ্যালকোহল তৈরি করে। এরপরে আখকে যখন রস বের করা হয়, তার যে ছোবড়া তখন বের হয়, সেই ছোবড়ার থেকে কী করা হয়? পার্টেক্স তৈরিতে ব্যবহার করা হয়। অর্থাৎ আখের ছোবড়া পার্টেক্সেও তৈরিতে ব্যবহার করা হয়। এরপরে জ্বালানি কাজেও তার ব্যবহার রয়েছে। গমের ব্যবহার, গম কী করা হয়? গম থেকে যে আটা, ময়দা, সুজি ইত্যাদি পাই,
সেইগুলো দিয়ে আমরা রুটি তৈরি করা হয় এবং আরও কিছু মুখরোচক খাবার আমরা পাই। রুটি, পরোটা, পাউরুটি, বিস্কিট এগুলো তৈরি করা হয়। এছাড়া গমের যে খড় সেটাও গরু খায়, অর্থাৎ গরুর খাদ্য, গোখাদ্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা দেখেছিলাম ধানের ক্ষেত্রে। ভুট্টা, ভুট্টা থেকে আমরা যে পপকর্ন পাই, খই পাই। এছাড়া ভুট্টা থেকে কর্নফ্লেক্স তৈরি হয়, হাঁস মুরগির এবং জ্বালানির হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে যে হাঁস মুরগির যে খাবার, পোলট্রি খাবার, এই পোলট্রি খাবারের বেশিরভাগই আসলে ভুট্টা থেকে আসে। জব বা বার্লি, এটি বর্তমান বাংলাদেশে খুবই কম পাওয়া যাচ্ছে, জব বা বার্লি। যদিও আগের কালে এই জব বা বার্লি বেশ বাংলাদেশের কৃষকরা চাষ করত। জবের আটা চাষ করা হয়, আটার জন্য চাষ করা হয়। আমরা ওই গম বা যে ভুট্টা, ওখান থেকে যে আমরা যে আটা বানিয়ে থাকি, সেগুলো আসলে জব থেকেও এরকমভাবে পাওয়া যায়। তো জবের ছাতু একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। জবের গুঁড়া বা জবের ছাতু এটি উপাদেয়, সহজপাচ্য এবং স্বাস্থ্যপ্রদ খাদ্য। এই যে আমরা যে হরলিক্স খাই, হরলিক্স বা কমপ্লান, এই জাতীয় খাদ্য উপাদান বা খাদ্যে এই জব বা বার্লি এটা কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা হয়। লেমন ঘাস, লেমন ঘাস অবশ্য খুব একটা প্রচলিত না। লেবুর গন্ধযুক্ত ঘাস প্রসাধনী এবং সুগন্ধি শিল্পে ব্যবহৃত হয়। এছাড়া স্যুপ তৈরিতে, বিশেষ করে চাইনিজ স্যুপ তৈরিতে এই লেমন ঘাসের ব্যবহার রয়েছে। নল খাগলা, জলময় জায়গায় জন্মে নল খাগলা, এটারও আমরা দেখি কাণ্ড ফাঁপা। কাগজের মণ্ড তৈরিতে এর বিবিধ ব্যবহার রয়েছে নল খাগলার। ঝড় ঘাস, পাহাড়ি এলাকায় ঝালু বা ঝালু ঘাস এটিতে বেশ জন্মে থাকে। দুর্বা ঘাস আমরা জানি, দুর্বা ঘাসের ব্যবহারে রক্তপাত বন্ধে আমরা হরহামেশাই ব্যবহার করতাম। এছাড়া পশু খাদ্য দুর্বা ঘাসের একটি প্রধান উপাদান, বিশেষ করে যদি গাভী হয়। তো আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়, পয়েসি গোত্রের গুরুত্বপূর্ণ উদ্ভিদ, সে উদ্ভিদের যে অর্থনৈতিক গুরুত্ব, এই অর্থনৈতিক গুরুত্ব গুরুত্বপূর্ণ। সে অর্থনৈতিক গুরুত্বে দেখা যায় যে মানুষের যে প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্যই আসলে পয়েসি গোত্রের উদ্ভিদগুলো যোগান দিয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা যে ধান, গম, ভুট্টা, জোয়ার, জব, বার্লি, চীনা, কাউন, এগুলো মানুষের প্রধান খাদ্য। এই প্রধান খাদ্য বলছে পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। অর্থাৎ পয়েসি গোত্র মানব জাতির জন্য কিন্তু খাদ্য সরবরাহ করছে। এছাড়া যে গবাদি পশু, গরু, মহিষ, ছাগল ইত্যাদি পশুরও প্রধান খাদ্য এই পয়েসি গোত্রের যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো থেকে পাওয়া যায়। বাঁশের ব্যবহার কোথায় নেই? দোলনা থেকে কবর পর্যন্ত বাঁশের ব্যবহার রয়েছে। অর্থাৎ এটাও সেই পয়েসি গোত্রের যে উদ্ভিদ, তারও অবদান। আমরা মিষ্টি দ্রব্য যোগান দিয়ে থাকি, সেগুলো আখ থেকে পাওয়া যায়। এছাড়া গৃহ নির্মাণ কাজে যে ছন, কাঠ ইত্যাদি পাওয়া যায়, সেগুলো পয়েসি গোত্রের যে উদ্ভিদ, সেখান থেকেই পাওয়া যাচ্ছে। ঝাড়ু, সেই ঝাড়ুও পয়েসি গোত্রের যে উদ্ভিদ, সেখান থেকে কিন্তু আমরা সরবরাহ পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আরেকটি গুরুত্বপূর্ণ যে টার্ম, সেটি খাদ্য শস্য, সেটা আমরা পড়ে আসলে আজকে আলোচনা শেষ করব। ঘাস পরিবার যে খাদ্য দানা উৎপাদন করে, সেই উৎপাদন করা উদ্ভিদ সমূহকে বলা হয় খাদ্য শস্য, যেমন ধান, গম, ভুট্টা। অর্থাৎ খাদ্য দানা যে আমরা পাই, সেটা যদি ঘাস পরিবার থেকে পাই, সে ঘাস পরিবারের যে উদ্ভিদ থেকে যদি পাই, সেই উদ্ভিদ থেকে যে ওই খাদ্য দানা পাই, সেগুলোকে বলা হয় খাদ্য শস্য, যেমন ধান, গম, ভুট্টা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের যে আলোচনা, সে আলোচনা আজকে এই পর্যন্তই। তোমরা বই থেকে এগুলো পড়ে নিবে এবং বাসায় স্বাস্থ্যবিধি মেনে বাসায় তোমরা থাকবে এবং পড়ালেখা করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।
খোদা হাফেজ।